আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আমরা দেখতে পারব যে গ্লুকোজ অণু ভেঙে গিয়ে এখান থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন করবে, অর্থাৎ গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন হওয়ার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। এবার এই গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন হতে মাঝখানে অনেকগুলো স্টেপের মাধ্যমেও এই পাইরুভিক অ্যাসিডে আসে, সেই স্টেপগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ বলতে পারি পুরো ওভারঅল যে রিয়াকশানগুলো ঘটে সেগুলো সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব। তো এইটা শুরু করার আগে একটু বেসিক কিছু কথা বলে নিই। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি মূলত আমরা দেখতে পারবো, যদি বলি কোথায় সম্পন্ন হয় তাহলে আমরা বলবো যে এই গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমের ধাত্রের মধ্যে। সাইটোপ্লাজমের যে ধাত্র যাকে বলে সাইটোসল, এই সাইটোসলের মধ্যে সম্পন্ন হয়। তো এই সাইটোসলে সম্পন্ন হয়। তো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তাদের নাম হচ্ছে গিয়ে এমডেন, বা পুরো নাম যদি আমি বলি গস্তাভ এমডেন, ওটো মেয়ারহফ এবং যে প্যারানাস। তো এই তিনজন সায়েন্টিস্টের যে নাম এমডেন, মেয়ারহফ অ্যান্ড পার্নেস, এই তিনজনের যেহেতু এই গ্লাইকোলাইসিস পদ্ধতিটি প্রথম দেখেছে বা অবজারভেশন করেছে, তাই এই গ্লাইকোলাইসিসের আরেকটা নাম বলা হয় ইএমপি পাথওয়ে। এমডেন, মেয়ারহফ, পার্নেস পাথওয়ে। তো এই হচ্ছে কি বিষয়। তো আমরা বলেই ফেললাম যে তাহলে সাইটোপ্লাজমের ধাত্রে সম্পন্ন হবে গ্লাইকোলাইসিস, যেখানে মূল উদ্দেশ্য কি গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন করে। এবার এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি আমরা যদি একটু ভেঙে দেখি তো দেখতে পারবো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি দুটো দশাতে আমি ভাগ করতে পারি। এর মধ্যে যত রিয়াকশন চলে এটাকে দুটো দশায় ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে এনার্জি স্পেন্ডিং ফেজ, আরেকটা হচ্ছে এনার্জি প্রডিউসিং ফেজ। এর মধ্যে এনার্জি পেন্ডিং যে ফেজ, এনার্জি স্পেন্ডিং ফেজ মানে হচ্ছে বাংলায় যদি বলি শক্তি ব্যয়কারী দশা, এবং এনার্জি প্রডিউসিং ফেজ মানে শক্তি উৎপাদনকারী দশা। তো এই পুরো প্রসেসটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। তো আমরা ধাপে ধাপে এটা শিখব। তার আগে একটু বলে নিই, গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গিয়ে অনেক ব্যবসার মতন বলতে পারি। কেন কি আমরা যখন কোনো ব্যবসা করি তখন ব্যবসায় প্রথমে কিছু পয়সা ইনভেস্ট করি। হ্যাঁ, তার কারণ পয়সা ইনভেস্ট করলে তারপর থেকে কিছু সেই ব্যবসা থেকে মুনাফা লাভ করার চেষ্টা করি। তো গ্লাইকোলাইসিসটাও সেরকম টাইপেরই প্রক্রিয়া, যেখানে প্রথমে আমরা এটিপি ইনভেস্ট করি, এবং এই এটিপি ইনভেস্ট করার পর সেখান থেকে আমরা পরবর্তী সময় যত এটিপি ইনভেস্ট করব তার থেকে বেশি পরিমাণ এটিপি লাভবান হবে, সেই উদ্দেশ্যেই আর কি গ্লাইকোলাইসিসটা হয়। তো যাই হোক, তাহলে শুরু করা যাক পদ্ধতিটি কীভাবে সম্পন্ন হচ্ছে। তো ধাপে ধাপে আমরা দেখি। তো সবার ফার্স্টে কী হয়, অর্থাৎ এনার্জি স্পেন্ডিং ফেজের প্রথমে গ্লুকোজ, যেটা আমরা খাদ্যের মাধ্যমে পাই, সেই গ্লুকোজ কী করবে, এটিপির সাহায্যে এবং হেক্সোকাইনেস বলে একটা এনজাইম আছে, এই হেক্সোকাইনেস এনজাইমের সাহায্যে ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে এটিপি এখানটায় তার ফসফেট গ্লুকোজকে দিয়ে দেবে, দিয়ে নিজে
এডিপিতে কনভার্ট হবে, তার ফলে গ্লুকোজ এটিপি থেকে ফসফেট পাওয়ার ফলে ও গ্লুকোজ 6-ফসফেটে রূপান্তর হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা দেখলাম গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হলো এইভাবে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে গ্লুকোজের 6 নম্বর কার্বনে ফসফোরিভবন ঘটেছে, মানে এই যে এটিপির ফসফেটটা এর 6 নম্বর কার্বনে গিয়ে গ্লুকোজ 6-ফসফেট হয়েছে। যেহেতু 6 নম্বর কার্বনে ফসফেট ঢুকেছে তাই এটাকে আমরা বলতে পারি 6 নম্বর কার্বনে ওর ফসফোরিভবন হয়েছে। এবং এটা একটা একমুখী বিক্রিয়া, হ্যাঁ। এবং এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার এটা প্রথম ফসফোরিভবন এখানটাই হয়। সেকেন্ড যে কেস, সেকেন্ড যে রিয়াকশন, সেখানে আমরা দেখতে পারবো উৎপন্ন গ্লুকোজ 6-ফসফেট ওখান থেকে একটা উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে ফ্রুক্টোজ 6-ফসফেটে কনভার্ট হবে। অর্থাৎ গ্লুকোজ 6-ফসফেট ফ্রুক্টোজ 6-ফসফেটে কনভার্ট হলো কেন? তার কারণ এখানে গ্লুকোজের একটা আইসোমারাইজেশন হয়েছে, যেখানে এই আইসোমারাইজেশনে যে এনজাইম হেল্প করে তার নাম হচ্ছে ফসফোহেক্সোজ আইসোমারেজ। এ কী করছে? এ এসে জাস্ট গ্লুকোজ 6-ফসফেটের আইসোমারাইজেশন করে তাকে ফ্রুক্টোজ 6-ফসফেটে কনভার্ট করছে। এবং এইটা সর্বদা দেখবো উভয়মুখী বিক্রিয়া। সেকেন্ড স্টেপ, তাহলে গ্লুকোজ 6-ফসফেট গ্লুকোজ ফ্রুক্টোজ 6-ফসফেটে কনভার্ট হবে। থার্ড স্টেপে কী হবে? উৎপন্ন ফ্রুক্টোজ 6-ফসফেট এখানটায় আবার সেকেন্ড ফসফোরিভবন ঘটবে, অর্থাৎ সেকেন্ড ফসফোরাইলেশন হবে। ফার্স্ট ফসফোরাইলেশন এখানে হয়েছিল, এখানটায় থার্ড নম্বর রিয়াকশন আবার সেকেন্ড ফসফোরাইলেশন হবে, যেখানে ফ্রুক্টোজ 6-ফসফেট কী করবে? কনভার্ট হয়ে যাবে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট কী করে হলো? এখানে তো 6 নম্বর কার্বনে একটা ফসফেট ছিল, তার মানে একটা ফসফেট নিশ্চয়ই এর 1 নম্বর কার্বনে এসছে, তাহলে সেই ফসফেটটা এখানে কী করে আসবে? তার মানে এখানে আবার এটিপি আসবে। এটিপি এসে ওকে ফসফেট দিয়ে নিজে এডিপিতে কনভার্ট হবে, এবং অবশ্যই এখানে ম্যাগনেসিয়াম আয়নকে হেল্প করবে, কারণ কি এটা একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করছে। তো যেহেতু যখনই এটিপি রিয়াকশন হবে, এটিপি থেকে এডিপি, হ্যাঁ, তখন মানে শক্তি যেখানে ব্যয় হবে বা ফসফোরাইলেশন যেখানে হবে, ফসফোরাইলেশন সেখানে অলওয়েজ কাইনেস বলে এনজাইমটা কাজ করবে। তো এখানেও একটা কাইনেস এনজাইম কাজ করবে, যেহেতু উৎসেচকগুলোর নাম সাবস্ট্রেটের উপর ভিত্তি করে হয়, তাহলে যেহেতু ফ্রুক্টোজ 6-ফসফেট ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট হয়েছে, তার মানে এখানে যে এনজাইম কাজ করবে তার নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেস। ফসফোফ্রুক্টোকাইনেস, এটার দ্বারা ফ্রুক্টোজ 6-ফসফেট ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেটে কনভার্ট। নেক্সট 4 নম্বর স্টেপে কী হবে? 4 নম্বর স্টেপেকে আমরা বলতে পারি স্প্লিটিং দেখা যাবে। স্প্লিটিং মানে ভেঙে যাবে। এই যে ফ্রুক্টোজ 6-ফসফেট, এটা প্রত্যেকে হচ্ছে 6 কার্বনের যৌগ, 6 কার্বন কম্পাউন্ড, এটা 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 প্রত্যেকে 6 কার্বন কম্পাউন্ড। তো এই 4 নম্বর স্টেপে দেখতে পারবো যে উৎপন্ন ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট এর ওপরে এই এটা হচ্ছে 6 কার্বনযুক্ত যৌগ, এটা 3 কার্বনযুক্ত দুটি যৌগে রূপান্তর হবে, এবং এটাকে ভাঙতে 3 কার্বন এনে দুটো যৌগ ভাঙতে যে এনজাইম ওকে হেল্প করবে তার নাম হচ্ছে অ্যালডোলেস। ওকে ভাঙবে, ভেঙে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেটকে কী করবে? দুটো 3 কার্বনযুক্ত যৌগে রূপান্তর করবে, তারা হলো গ্লিসারেল ডিয়ার
3-ফসফেট এবং ডাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। এটাও 3 কার্বনযুক্ত কম্পাউন্ড, এটাও 3 কার্বনযুক্ত কম্পাউন্ড। তাহলে গ্লিসারলডিহাইড 3-ফসফেট অ্যান্ড ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। এবং এরা আবার একে অপরের উপর ইন্টার কনভার্টেবল, মানে যে গ্লিসারলডিহাইড 3-ফসফেট হলো এটা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটে কনভার্ট হয়, আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট গ্লিসারলডিহাইড 3-ফসফেটে কনভার্ট হবে, অর্থাৎ একটি অপরটিতে রূপান্তরিত হওয়ার ক্ষমতা রাখে। তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে যখন এই যে ব্যাপারটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট বা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট থেকে গ্লিসারলডিহাইড 3-ফসফেট, এখানে মাঝে যে এনজাইমটা ওদের এই ইন্টার কনভার্সনটা করায় সেটা হচ্ছে ফসফোট্রায়োজ আইসোমারেজ। এই জায়গাটা আমি লিখছি, এখানে যে এনজাইমটা হেল্প করে তার নাম হচ্ছে ফসফোট্রায়োজ আইসোমারেজ। জাস্ট এটার আইসোমারাইজেশন, এটা আর কিছু, যেহেতু দুজনে 3 কার্বনযুক্ত কম্পাউন্ড। তো আলটিমেটলি এত অবধি যে 4টে দশা আমি দেখালাম, এখানটায় আমি দেখলাম শুধুমাত্র এই জায়গায় একটা এটিপি ইনভেস্টমেন্ট হয়েছে আর এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, তাহলে 2 অণু এটিপি আমি ইনভেস্ট করেছি। এত অবধি আমার স্পেন্ডিং ফেজ। এরপরে আমরা দেখব, পরের স্টেপ থেকে দেখব আমরা শক্তি উৎপাদন করার প্রক্রিয়াতে চলে যাব যে কী করে এবার শক্তি উৎপাদন হয়। তো 5 নম্বর স্টেপ যেটা, সেটা আমি বলি। আমার এখানে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটটা গ্লিসারলডিহাইড 3-ফসফেটে কনভার্ট হয়ে গেল, তার ফলে কী দেখা গেল গ্লিসারলডিহাইড 3-ফসফেট এটা 2 অণু হয়ে গেল। এবার এই 2 অণু গ্লিসারলডিহাইড 3-ফসফেট নিয়ে বাকি কাজ চলবে। 2 অণু গ্লিসারলডিহাইড 3-ফসফেট এই কী করবে, এর গ্লিসারলডিহাইড 3-ফসফেটের জারণ হবে, অর্থাৎ অক্সিডেশন হবে। এবং অক্সিডেশন হওয়ার পাশাপাশি আমরা দেখব এর আবার ফসফোরিভবনও দেখা যাবে। কীরকমভাবে, এই গ্লিসারলডিহাইড 3-ফসফেট যেটা এর এখানটায়ও একটা রিভার্সিবল রিয়াকশনের মাধ্যমে, উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে ও গ্লিসারলডিহাইড 3-ফসফেটের 1 নম্বর কার্বনে একটা ফসফেট গ্রুপ ঢুকে 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিডের তৈরি হবে। 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিডের রূপান্তর হবে। এবং এক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে অক্সিডেশনটা হবে, কি হবে না, NAD+ সে এসে গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে NADH আর H+ এর রূপান্তর হবে। এবং বাইরে থেকে একটি ইনঅর্গানিক ফসফেট এখানে ঢুকে ওর 1 নম্বর কার্বনে ফসফেটে ঢুকিয়ে দিয়ে এই গ্লিসারলডিহাইড যে 3-ফসফেটটা তৈরি হলো ও 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তর। এবং এটা অবশ্যই একটা রিভার্সিবল রিয়াকশন। এবং এখানে NAD+ যেটা সে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করেছে বলে NAD+ নিজে বিজারিত হয়ে NADH আর H+ তৈরি। এর হচ্ছে গিয়ে গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপাদন প্রক্রিয়া। এবং এই বিক্রিয়াতে এখানে যে এনজাইমটা হেল্প করবে, যেহেতু এখানে অক্সিডেশন হয়েছে, সুতরাং যে এনজাইমটা হেল্প করবে তার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ, গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ। এটা এই কাজটা করবে। যখনই এরকম অক্সিডেশন হবে তখন ডিহাইড্রোজিনেজ এনজাইম অলওয়েজ কাজ করে। নেক্সট, এই যে উৎপন্ন 1,3-bis ফসফোগ্লিসারিক যে অ্যাসিড আগের স্টেপে যেটা তৈরি হলো,
এইবার এটার থেকে কী হবে, একটা এডিপি মলিকুল আসবে, এসে ওর থেকে একটা ফসফেট নিয়ে নিজে এটিপিতে কনভার্ট হবে। একটু মাইন্ডেড, এখানে প্রত্যেকটা কিন্তু 2 অণু করে হচ্ছে, তাহলে 2 অণু এটিপি এসে 2 অণু এটিপি তৈরি করবে, এবং 2 অণু এটিপি এসে যখন 2 অণু এটিপি তৈরি করলো, তার ফলে কি এর থেকে একটা ফসফেট চলে যাওয়ার পরে 1,3-বিসফসফোগ্লিসারেট কনভার্ট হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিডে উৎপন্ন 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হবে, এবং এটাও একটা উভয়মুখী প্রক্রিয়া। এবং এক্ষেত্রে যেহেতু এটিপির গল্প হচ্ছে, তো আমি বলেছিলাম এই ক্ষেত্রে আসলে কাইনেজ এনজাইম কাজ করবে। তো যেই কাইনেজ এনজাইম কাজ করবে, যে কাইনেজ এনজাইমটি তার নাম হচ্ছে গিয়ে ফসফোগ্লিসারেট কাইনেজ। ফসফোগ্লিসারেট কাইনেজ, এর দ্বারা এটা হবে। এবং এই বিক্রিয়াতে আমরা একটা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি, যে বিক্রিয়ায় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বন থেকে একটি উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট এটিপিতে ট্রান্সফার হয়ে এটিপিতে উৎপন্ন হয়েছে, এবং এই উৎপন্ন এটিপি সাবস্ট্রেট নির্ভর ফসফোরিলেশন এর ফলে সৃষ্টি, এটা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনের ফলে সৃষ্টি। এইভাবে এটিপি এখানে আমরা গেইন করা শুরু করলাম এই স্টেপে। নেক্সট যদি আমি দেখি পরের স্টেপ 7 নম্বর স্টেপে কী হবে দেখো, এই যে উৎপন্ন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড জাস্ট কনভার্ট হয়ে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তর হবে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে হতে গেলে যে এনজাইম ওকে হেল্প করবে, তার নাম হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ। ফসফোগ্লিসারোমিউটেজ মানে কি, ফসফোগ্লিসারোমিউটেজ উৎসেচকের প্রভাবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বনের ফসফেট ওই যৌগেরই 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, মানে 3-ফসফোগ্লিসারেট রূপান্তরিত হয় 2-ফসফোগ্লিসারেট, এবং এটা একটা রিভার্সিবল রিয়াকশন। তারপরের রিয়াকশনটা যদি আমরা দেখি, যে উৎপন্ন যে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর প্রত্যেকটি মৌল, বারবার বলছি, প্রত্যেকটি মৌল কিন্তু 2টো করে উৎপন্ন হচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডের পরে কী হবে, এইখানে কিছু এনোলেজ বলে একটা উৎসেচক আসবে, অর্থাৎ এর একটা এনোলেশন হবে। এনোলেশন মানে কি, এনোলেজ বলে একটা এনজাইম আছে, সেই এনোলেজ এনজাইম এখানে আসবে, সে এসে তার এনোলেজের যে এনল গ্রুপ, সেই এনল গ্রুপকেও ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে দিয়ে দেওয়ার ফলে ফসফোগ্লিসারিক অ্যাসিড রূপান্তর হয়ে যাবে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। ওকে, এবং এক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পারবো, যে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড 1 অণু জল ওর দেহ থেকে ত্যাগ করবে, এবং ও তখন 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোএনল পাইরুভিক অ্যাসিডে রূপান্তর হবে। এটা হলো 8 নম্বর স্টেপ। পরের স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপ যদি আমরা দেখি, সেখানে দেখব উৎপন্ন ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তোমার
দুই অণু পাইরুভিক অ্যাসিডে রূপান্তর, এবং এখানেও একটা ফসফোরিকরণ ঘটবে সাবস্ট্রেট লেভেল, সেকেন্ড সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন করবে। সেখানে কী হবে, তোমার এখানে আবার দুই অণু এডিপি আসবে, এসে এখান থেকে দু অণু এটিপি তৈরি হবে, আর ফসফেনল পাইরুভিক অ্যাসিডে রূপান্তর হবে, এবং এখানে ম্যাগনেসিয়াম আয়ন কোফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর যে এনজাইমটা হেল্প করবে তার নাম হচ্ছে গিয়ে পাইরুভেট কাইনেজ। তাহলে ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, যেটা আমার আকাঙ্ক্ষিত। এটা দুই অণু, বুঝা গেল? তাহলে দেখা গেল যে তাহলে আমি ইনভেস্টমেন্টটা যদি দেখি, এখানে দু অণু এটিপিতে কনভার্ট হয়েছে এই জায়গাটায়, রাইট? আর এই জায়গাটায় দেখলাম দু অণু এটিপি উৎপন্ন হয়েছে, তাহলে আমার উৎপন্ন হলো 4 অণু এটিপি। আর প্রথমে এই দুটো স্টেপে 2 অণু এটিপি আমার খরচ হলো, তাহলে 4 অণু এটিপি উৎপন্ন হলো, 2 অণু এটিপি খরচ হলো, তাহলে আমার লাভ কত হলো এখান থেকে 2 অণু এটিপি। আর আরেকটা কথা বলে রাখি, 5 নম্বর স্টেপে এখানে NADH আর H+ তৈরি হয়েছিল, এ কী করে, এও এটিপি তৈরি করতে পারে। 2 অণু এখানে 2 অণু NADH এ 2 অণু NADH আর H+ তৈরি করে। এটা থেকে কীভাবে এটিপি তৈরি সেটা আমি বলছি, দেখো। তাহলে এবার আমরা দেখি যে টোটাল এটিপি কী করে কতগুলো আমরা পেলাম এই প্রক্রিয়াতে। প্রথমে দেখলাম আমার 2 অণু এটিপি খরচ হলো, তারপরে দেখলাম পরবর্তী স্টেপে 4 অণু এটিপি উৎপন্ন হলো, তাহলে এখান থেকে আমি আলটিমেটলি পেলাম মোট এটিপি 2 অণু, কারণ কি 4 অণু এটিপি উৎপন্ন হয়েছে, 2 অণু এটিপি প্রথমে খরচ হয়েছে, তাহলে আমার মোট উৎপন্ন হলো 2 অণু এটিপি। এর সাথে আমার যে 5 নম্বর স্টেপে যে গ্লিসারিলডেহাইড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা তৈরি হলো, সেখানটায় 5 নম্বর স্টেপে যেটা আমরা দেখলাম, সেখানে আমরা দেখেছি 2 অণু NADH উৎপন্ন হয়েছে। এই 2 অণু NADH কী করে, ইলেকট্রন পরিবহন চক্র বা ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমে যখন যায়, তখন দেখা যায় যে 1 অণু NADH থেকে 3 অণু এটিপি উৎপন্ন হয়। সেই রেসপেক্টে আমার যেহেতু 2 অণু NADH এখানে সৃষ্টি হয়েছে, তাহলে 3 × 2 মানে আমি 6 অণু এটিপি পাবো। তাহলে এখানে আমি NADH2 থেকে 6 অণু এটিপি, আর এখানে মোট পেয়েছি 2 অণু এটিপি। তাহলে টোটাল গ্লাইকোলাইসিসে আমার উৎপন্ন মোট এটিপির সংখ্যা 2 + 6, টোটাল 8 অণু। তো এই হচ্ছে পুরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এটা